মানে আমার পোলাটারে নিয়ে রাতের অন্ধকারে ভাইগা গেছে গা। আমার ভোলা ভালা পোলাটা কি অবস্থায় আছে কে জানে। আহারে চুন্নির মাইয়া একবার আসুক, চুন্নিরে দেখানুমো আমি। আশরুদ্দিন কথা বলতে ভুলে গেলেন। আনার্স ভোলা ভালা আর ইনায়া তার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে। বাশরউদ্দিন বিরক্ত হয়ে বলল, আনার্স ভোলা ভালা? ভোলা ভালা না হলে ওই মাইয়া নিজ্ঞাত আমার পোলাটারে তাবিজ করেছে। মানে সব দোষ মেয়েটার, আর তোমার ছেলে নির্দোষ। আর তাছাড়া আর কি হইব? আমার অমন চাঁদের লাগান পোলাটা তো আর ইচ্ছা কইরা ওই মাইয়াটারে বিয়া করেনি। নিশ্চয় ওই চুন্নি আমার চুন্নের পরিবারে তাবিজ কইরা বিয়ে করছে। বহুত কইছো আনাসের আম্মা, মানুষের ব্যাপারে না যাই না, ভুল কথা কন ঠিক না। হইতেও তো পারে দুইজনে কাজে বার হইছে, ভয়ের যদি বিহানে বাইরাইতো। কিন্তু গেছে তো রাতের অন্ধকারে চুন্নির মতো। প্রতিবার মাইয়াটারে চুন্নি না কইয়া নিজের পোলাডারেও কও। আমার পোলাডো আর বাচ্চা না যে কোলে উইটাইয়া ভাইগা গেছে। এই আমনে নষ্ট হইয়া গেছে কেন? ওই মাইয়া আমনরেও তাবিজ কইরা ফেলাইছে তাই না? বাশরউদ্দিন বিরক্ত হয়ে উল্টো ঘুরে হাঁটা ধরলেন। এখানে থেকে আবোল তাবোল কথা আর না শুনে তোমরা গুনলেও অনেক লাভ হবে। যেতে যেতে বলল, তোমার পক্ষ নিচ্ছি না, এর লাগে মাইয়া আমারে তাবিজ করেছে তাই না? দেহ তোমার পোলা নিজেই পালাইছে। হ্যাঁ হ্যাঁ জান আপুনে, পোলা আমার দেখা নিবো আমি ওই সুন্নিরে। তুমি সুন্নি? প্রতিভা বেগম উত্তর দিতে চাইলেন, কিন্তু এতক্ষণ চুপচাপ থাকা পাতা বলল, আহা খালা চুপ করো তো এবার। দেখলি তোর খালু কেমনে আমারে একটা গোলামের ঝিল লাগি চুন্নি কইলো। আমার বাপ মরে না কেন এটাও কইলো। এখানে আমার কোনো দাম নাই, জামুগা বাপের বাড়িতে। তুমি বসো তো, রুটিগুলো শেষ করতে হবে তো। দেখি তো আরাম ভাইয়া ফিরে আসে কিনা, তারপর জানা যাবে কোথায় গিয়েছিল। ওই ওই গোলামের ঝি ফিরে আসলে আমি কিন্তু ঝাঁটা দিয়ে মনে রাখিস। আচ্ছা মনে রাখবো। রাস্তায় বাইকে তেল ফুরিয়ে গেছে, এখান থেকে গ্যারেজও অনেক দূর, গাড়ি ঠেলতে হবে। এই কাজ কোনোভাবেই করবে না আরাম। সে দরকার লাগলে অন্য গাড়ি করে বাড়ি চলে যাবে। ইনায়ারও রাগ হচ্ছে, তারা গ্রামের ভিতরে চলে এসেছে। মনে করে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া উচিত ছিল, কিন্তু এখন আর কি করবে। গাড়িতে ধাক্কা দিল মিস্টার ভিলেন। আমি এই শোয়েব আব্রাহাম আদনাস এখন গাড়ি ধাক্কাবে? হাস্যকর। মাথা ঠিক আছে আপনার? আব্রাহাম আদনাস এসব করে না। বারবার নিজের নামে ঢোল পেটাতে হবে না। আপনার নাম আমি জানি, এখন ধাক্কা দিন। আব্রাহাম একবার যেটা না বলে সেটা আর হ্যাঁ বলানো যায় না, কিন্তু আপনাকে করতে হবে। রাস্তায় একটা অটোর দেখা মিলল। গ্রাম্য রাস্তায় এগুলো চলাচল বেশি। আব্রাহাম অটোতে উঠলো আর ইনায়ার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। ইনায়া তাকিয়ে রইলো যাওয়ার দিকে। কত বড় বেয়াদব মানুষ হলে এই বিচ্ছিরি কাজটা করা যায়? ইনায়া এর শোধ তুলবে। ইনায়া ধীরে ধীরে বলল, আপনাকে ইনায়া নেওয়ার দেখে নেবে মিস্টার ভিলেন। রান্নাঘরে আনাড়ি হাতে রুটি সেকছে ইনায়া, রুটি বেলছেন লতিফা বেগম। এই কাজটাও তিনি ইনায়াকে দিয়েছিলেন, কিন্তু ইনায়া গর্বের সাথে এই কাজটাই ডাহা ফেল করেছে। তিনি শাশুড়ির ধর্ম পালন করে মেয়েটাকে ইচ্ছে মতন বকে তারপর রুটি তৈরি করতে এসেছে। আর বকাবকি এখনো থামেনি অবশ্য। প্রথম দুইটা রুটি ইনায়া পুড়িয়ে ফেললেও এই ক্ষেত্রে ছাড় পায়নি ইনায়া। রান্না পারে না ইনায়া, আর সেইখানে মাটির উনানে রান্না পারার প্রশ্নই আসে না। তবুও লতিফা বেগমের কথা শোনার চেষ্টা করছে মেয়েটা। এমনিতেই তার জন্য সংসারে অশান্তি কমছে না, আর অতিরিক্ত দিতে চাইলেন না। অদূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন পাতা। মেয়েটা সাহায্য করতে চাইছিল, লতিফা বেগম চুপ করিয়ে দিয়েছে। পাতা বারবার ইনায়ের দিকে তাকাচ্ছে। সেদিন আব্রাহাম প্রথম বাড়িতে ফিরেছিল, তার ঘন্টাখানিক পর ফিরেছিল ইনায়া। কত চেঁচামেচি হয়েছিল বাড়িতে। ইনায়া একটা কথাও বলিনি। মেয়েটাকে এতটাও ভালো মনে হয়নি পাতার। তাহলে আসলে রহস্য কি? কালকে পাতার শহরে ফিরে যেতে হবে। এই বাড়িতে পড়ে থাকলে তো আর দিন যাবে না। আব্রাহাম বলেছে কোনো চিন্তা না করতে। ইনায়ার সাথে তার কোনো রকম সম্পর্ক হবে না। আজকে পাতা মায়ের কাছে গিয়ে তারপর শহরে ফিরে যাবে, আর আসবে মাস দুয়েক পর। আনাসের আম্মা, এক গেলাস পানি দিয়ে যাও। লতিফা বেগম স্বামীর কথায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। তারপর ইনায়াকে বলল, শ্বশুর সেবা করো গিয়া, দেখো না শ্বশুর ক্লান্ত হইয়া বাড়ি ফিরছে। কি করবো আন্টি? এটাও কইয়া দিয়া লাগবো? পানি দাও, হাত পাখা দিয়া বাতাস করবা, আর কিছু লাগলে আয়না দিও। ইনায়া সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। পাকঘর থেকে হাত পাকা আর স্টিলের গ্লাসে পানি নিয়ে এগিয়ে গেল শ্বশুরের দিকে। আঙ্কেল পানি। আশরউদ্দিন মেয়েটার পানে তাকালো। হাত থেকে পানি নিয়ে তাকিয়ে রইল। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গিয়েছে, নিশ্চয়ই বকে বকে কোনো কাজ করানো হচ্ছে। আশরউদ্দিন বললেন, আপনি পানি আনতে গেলেন কেন? আন্টি বলল, পাকঘরে আছিলেন? জি। কি করছিলেন? রুটি বানাচ্ছিলাম।
পারেন ওইসব? না। তাহলে? চুপ করলো ইনায়া। উত্তর নেই তার কাছে। সংসারে অশান্তি চাই না তার জন্য কাজ করছিলাম, এটা তো আর বলা যায় না। পাঁচিলের দরজা ঠেলে মাথায় বস্তা সমেত বাড়ি এলো আব্রাহাম। বস্তা সাবধানে পাকঘরের পাশে রেখে দিয়ে মাথার গামছা খুলে মুখ মুছতে লতিফা বেগমকে বলল, আম্মা পানি দিয়েন তো। এই বউ আছে, এখন আম্মা আম্মা করে চিল্লাতে হইব কেন? জমিদারের পোলা, তোর বাপে তো আমারে কামলা রাখছে, ওদের কাম কাজ করার লাগে। বিয়া কইরা একটারে ঘরে উঠাইছস, কাম কাজ কিছুই পারে না, সব জ্বালা শুধু আমার। আব্রাহাম ভুরু কুঁচকে মায়ের দিকে তাকালো। কি হলো তার মায়ের, এত চটে আছে কেন? ইশারায় পাতাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। পাতা কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। আব্রাহাম এবার পাতাকে বলল পানি দে। পাতা পানি দেওয়ার জন্য উঠে দাঁড়ালো। আসরউদ্দিন নিষেধ করে দিলেন, এখন ছেলে বিয়ে করেছে, বিয়ের পর অন্য মেয়েদের কেন কাজ করতে হবে? ইনায়া আছে না, ইনায়া আনাসরে পানি আইনা দে। সম্মতি জানালো। কল থেকে ঠান্ডা পানার উদ্দেশ্যে আব্রাহাম ভুরু কুঁচকে তাকিয়ে রইল। এই নিয়ে দুদিন হয়ে যাচ্ছে, এই মেয়ে তার সাথে ঠিকঠাক কথা বলে না। সেদিন ফেলে আসার কারণে মনে হয় এমন হয়েছে, তা নিয়ে আব্রাহামের কিছু না, কিন্তু এই মেয়ে সেই দিনের পর আর প্রতিশোধ নেয়নি। এমনটা তো একদমই হওয়ার কথা নয়। কি হলো এর, পাগল হয়ে গেল নাকি? ইনায়া পানি নিয়ে এসে আব্রাহামের হাতে দিল। লতিফা বেগম শাড়ির আঁচলে চোখ মুছে বলল, আগে তো আম্মা আম্মা কইরা মুখ দিয়ে ফেনা তুইলা ফেলতি, এখন কি হয়েছে? বিয়া করছো এর লাগি আম্মারে লাগে না? আব্রাহামের কিছু বলতে হলো না, তার আগেই বাসরউদ্দিন বলল, নিজেই তো কইলা বউরে দিয়ে কাজ করবার, আগে তো একবার কইলে এইভাবে শোনা হইতো না, তাহলে অহন কেন? তুমি এত কথা পেঁচাও কেন আনাসের আম্মা? হ, এখন আমার দোষ সব। আর এই গোলামের ধোয়া তুলসী পাতা, সব জায়গায় ইনায়াত দোষ দাও কেন? এই বাড়িতে আইছে কেন ওই মাইয়া, কেন আইব? আমার বোনের লগে আমার ওয়াদা ছিল পাতারে পুত্রবধূ কর্মু, এই মাইয়া সব ওয়াদা ভাঙ্গি দিয়েছে। তোমার পোলা কি বাচ্চা যে উঠাইয়া বিয়া করছে? তোমার পোলার সম্মতি না থাকলে এই বিয়া হইতো? গোলামের বাড়ি থেকে ভাগবো কেন? প্রতিদিন এক ঘ্যান ঘ্যান বিরক্ত হলো বাসরউদ্দিন। কিছু না পেলেই এক টপিক নিয়ে বকবক করে তার বউ। ছেলেটা বউয়ের অপমান করছে দেখেও কিছু বলছে না। না গেলে আর কি, ওনার একজন সহকর্মী আছে, তাকে নিয়ে যাবে। ইনায়াকে বলল, মা খাইতে দিয়ে আর পারবেন? জি আঙ্কেল, পাকঘরে আহেন তাহলে। ইনায়া সম্মতি জানালো। রুটি আর আলু ভাজি দিলেন বাসরউদ্দিনের প্লেটে। তিনি মেয়েটার দিকে তাকালো, বলল, শাশুড়ির কথা কষ্ট পাইছেন? পায়েন না আম্মা, আপনার শাশুড়ি খারাপ না, ভীরু মানুষ তো, ওয়াদা রাখতে পারে না দেখা এমন করে। একটু মানাইয়া নিয়েন আম্মা, আর পারলে এই অধমকে আব্বা ডাইকেন কেমন? কষ্ট নেইনি আব্বু, আর তাছাড়া আমার এসব বিষয় নিয়ে যায় আসে না। আপনি আব্বু ডাকলেন? হ্যাঁ, আপনিও তুমি করিয়ে ডাকিয়েন। মাথায় হাত বুলিয়ে দিল বাসরউদ্দিন। মেয়েটা অসম্ভব মায়াবী। তিনি বললেন, তুমি তো গ্রামের মাইয়া না, শহরের মাইয়া। শহরের মাইয়াদের অনেক অনেক জিনিসপত্র লাগে, মুই জানি। এখানে তো সমস্যা হয়েছে, আনাজটাও তো তোমার যত্ন ঠিক মতো নেয় না। আমারে কইও তোমার কি কি লাগবো, আব্বা শহর থেকে আইসার সময় নিয়ে আইব। ইনায়া খুশি হলো, মানুষটা অন্যরকম। ইনায়া বলল, কিছু লাগবে না আব্বু, তবে একটা আবদার আছে। বলুন না আম্মা। গ্রামে তো বড় বড় আম বাগান আছে, আমাকে শহর থেকে ফিরে এসে নিয়ে যেতে পারবে? পারুম না কেন, তোমার জামাই তো কয়েকদিন আগে গোটা একটা আম বাগান কিনছে, আমি আনাসরে কইব লইয়া যেতে। আপনি নিতে পারবেন না? পারুম। তাহলে দুইজন একসাথে যাব। এখন জামাইরে ডাইকা দুইজন একলগে খাইতে বউ আম্মা। আচ্ছা আব্বু। ইনায়া শুনুন। ঘর থেকে বের হয়ে এলো ইনায়া, পাতাটাকে ডাকছে। পাতার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে যায়নি কেন এখনো? আর তাকে ডাকছেই বা কেন? পাতা বলল, সাথে চলুন। কোথায়? আম বাগানে। যাব না, আব্বু যেতে বলেছে। কিভাবে বলেছে যে আপনি শুনলেন আর আমি শুনলাম না? আনাস ভাইয়াকে দিয়ে বলে পাঠিয়েছে, আপনি চলুন, পরে কোনো দিন যাব, আজকে ইচ্ছা নেই। পাতা অন্দরে উঠে এলো, হঠাৎ ইনায়ার হাত ধরে ফেললো, তারপর বলল, আপনি কি আমাকে অপছন্দ করেন ইনায়া? আজব, অপছন্দ করব কেন? তাহলে চলুন। ইনায়া আর কি করবে, মাথায় ঘোমটা দিয়ে অন্দর থেকে বেরিয়ে এলো। উঠান থেকে বাইক নিয়ে বের হতে চাইলে পাতা নিষেধ করলো। গ্রামের মেয়েরা এইরকম বাইক চালাতে পারে না। ইনায়াও আর কিছু বলল না। পাতা হাঁটতে হাঁটতে বলল, আপনার বোন কিভাবে মারা গিয়েছে? ইনায়া হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলল, আমি কারোর সঙ্গে সহজে কথা বলতে পারি না, কারোর সাথে কথা বলার ইচ্ছাও আমার নেই। আপনি যদি ভাবেন আমার সাথে সম্পর্ক ঠিক করবেন তাহলে ভুল। আমার ব্যক্তিগত ব্যাপারে কখনো প্রশ্ন করবেন না, আমি এসব পছন্দ করি না। আপনি আমাকে অপছন্দ করেন? আমাকে অপছন্দ করার পিছনে আপনি যেই কারণটা মনে করেন আমি সেই কারণটাই আপনাকে অপছন্দ করি না। তাহলে কথা বলতে এত অস্বস্তি কেন? ওই যে বললাম আমি সহজে ভাব জমাতে পারি না। চেষ্টা করেছেন কখনো? ইচ্ছে হয়নি। একটা কথা বলি, বলুন।
আমি আহাসান ভাইয়াকে ভালোবাসি। আমাকে বলছেন কেন? কারণ কোনো রিস্ক নিতে চাই না। জীবনে ওই মানুষটাকে ছাড়া কখনো কাউকে ভাবিনি। তাই আপনি কোনোদিন প্লিজ আমাদের মধ্যে আসবেন না। আমার রুচির দুর্ভিক্ষ হয়নি। রুচির দুর্ভিক্ষ কেন বলছেন? উত্তর দিল না ইনায়া। বিপরীতে বলল, আপনি আমাকে এইসব প্রশ্ন করার জন্য এখানে নিয়ে এসেছেন? না, আপনাকে আমবাগানে নিয়ে যাচ্ছি। তবে কথাগুলো বলার দরকার ছিল। আর কখনো বলবেন না। আমাকে এসব বিষয়ে সাবধান করার বিন্দু মাত্র দরকার নেই। বিশ্বাস পাচ্ছি না।